আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ে অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। এটি আমার অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি মুদ্রা কী, মুদ্রার ইতিহাস এবং মুদ্রার কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা ক্লাসটিতে উপস্থিত ছিল না বা ক্লাসটি দেখোনি, তারা আমাদের পেজ থেকে অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে। এখন আমি তোমাদেরকে আজকে যে অংশটুকু পড়াবো সেটা হচ্ছে ব্যাংকিং ও ব্যাংকার সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ের এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হচ্ছে ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, ব্যাংকিং ও ব্যাংকারের মধ্যে যোগসূত্র নির্ণয় করতে পারবে। তাহলে চলো আমরা জেনে নিই ব্যাংক কী বা ব্যাংক শব্দটির উৎপত্তিটা কিভাবে হলো, কোথা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি আসলো। আসলে আবিধানিক অর্থে ব্যাংক শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ নিশ্চয়ই বুঝতে পারছো। ডিকশনারি খুললে আমরা ব্যাংক লিখে ব্যাংকের শব্দটি যদি আমরা খুঁজি ব্যাংক অর্থ কী, তাহলে তোমরা সেটা খুঁজলে পাবে হচ্ছে ব্যাংক হচ্ছে বস্তু বিশেষের স্তূপ, কোষাগার বা লম্বা চুল। এটা তোমরা ব্যাংকের আবিধানিক অর্থ। কিন্তু বেশ কিছু অর্থনীতিবিদ ব্যাংকের যে শব্দের উৎপত্তি, ব্যাংক শব্দটির উৎপত্তি কোথা থেকে হলো, তাদের মতে হচ্ছে ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ। আমি লিখি ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে। আমি আজকে ব্যাংক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। ব্যাংক, বেশ কিছু অর্থনীতিবিদের মতে ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ ব্যাংকাস, ব্যাংকো, ব্যাংকিউ, ব্যাংকিউ ইত্যাদি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়। তোমাদের প্রশ্নে প্রায় সময় এরকম একটি প্রশ্ন আসে যে ব্যাংক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়। তাহলে তোমাদের দিতে হবে উত্তরটি, ব্যাংক শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ, দেখো কতগুলো শব্দ থেকে হয়, ব্যাংকাস, ব্যাংকো, ব্যাংকিউ ইত্যাদি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়। এটা হচ্ছে বিভিন্ন অর্থনীতিবিদের ধারণা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এই ব্যাংক শব্দটির উৎপত্তি। তাহলে এই ল্যাটিন শব্দে ব্যাংক শব্দটির অর্থটি কি দাঁড়ায়? তাহলে ব্যাংক শব্দের অর্থ হলো, তাহলে ব্যাংক শব্দের অর্থ হচ্ছে বেঞ্চ বা বসবার লম্বা টেবিল। তাহলে আমরা দুটি বিষয় জানলাম, একটি হচ্ছে ব্যাংক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং এই ব্যাংক শব্দটির অর্থ কী, ঠিক আছে। এখন ব্যাংক শব্দটি ধারণা করা হয় মধ্যযুগের অর্থনীতির ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তখন আমরা দেখি ইতালি ল্যাম্বার্ডি স্ট্রিট নামে একটা জায়গা আছে, যেখানে এক শ্রেণীর লোক এরকম বসবার লম্বা চুলের মধ্যে অর্থ জমা রাখত এবং ঋণ প্রদান করার ব্যবসা পরিচালনা করত এবং পরবর্তীতে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো এভাবে পরিচালনা করত।
তাহলে ব্যাংক শব্দটি আমরা কি জানছি, ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এবং ব্যাংক শব্দের অর্থ হচ্ছে বেঞ্চ বা বসবার লম্বা টেবিল। এখন ব্যাংকের আমরা এখন সংজ্ঞা যদি জানি, ব্যাংক কি, ব্যাংক বলতে আমরা কি বুঝাই, তাহলে হচ্ছে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে কি করে, জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে নির্দিষ্ট সুদের বিনিময়ে কি করে, অর্থ সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে এবং কি করে, চাহিদা মাত্র ব্যাংক টাকা ফেরত দিতে, সঞ্চয়কারীকে ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য থাকে। আচ্ছা, যদি আমি একটু লিখে তোমাদেরকে বুঝাই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে যে আসলে ব্যাংকের সংজ্ঞাটি কীরূপ। দেখো আমি লিখছি, ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, একটি আর্থিক প্রতিষ্ঠান জায়গা হবে না, এইভাবে একটি আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে, যা কি করে, যা জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে, ঠিক আছে। তারপর কি করে দেখো, মুনাফা অর্জনের জন্য যে অর্থ সংগ্রহ করলো তারপর সে কী করে, মুনাফা অর্জনের জন্য তা বিনিয়োগ করে, মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে, বিনিয়োগ করে। এরপর এই যে জনগণ তাদের সঞ্চিত অর্থ ব্যাংকের নিকট রেখে দিল, তখন জনগণের যখন প্রয়োজন হয় চাহিদা মাত্র বা সময় শেষে সঞ্চয়কারীকে অর্থ ফেরত দেয়। তাহলে দেখো ব্যাংকের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, ব্যাংকের সংজ্ঞাটি যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে। কাদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে, কোন জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে, যাদের আয়ের তুলনায় ব্যয় কম, যাদের আয় বেশি ব্যয় কম, ব্যয় করার পরও যাদের নিকট অর্থ থেকে যায় তাদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে। এবং এই যে আমরা অর্থ সংগ্রহ করলো, এই সংগৃহীত অর্থ কি করে, নিকট থেকে এটা হবে সুদের বিনিময়, ঠিক আছে, একটু বিস্তারিত লিখি, যা জনগণের নিকট সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করে। ধরো আমি একজন ব্যক্তি যার আয়ের থেকে ব্যয় কম, আমার আয় বেশি হচ্ছে, তখন আমি কি করলাম, আমি এই টাকাটা ব্যাংকের নিকট রাখতে চাচ্ছি। আমি আমার টাকা শুধুই ব্যাংকের নিকট রেখে দিব না, আমাকে ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। তারপর কি করে ব্যাংক তার অর্জিত যে আমানতকৃত অর্থ আছে সেই টাকাটা কি করে, মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে। এমন অনেক মানুষ আছে যারা ব্যবসা করার জন্য ব্যাংকের নিকট থেকে ঋণ চায় বা বিভিন্ন প্রয়োজনে মানুষ ব্যাংকের নিকট ঋণ আবেদন করে। ব্যাংক তাদেরকে নির্দিষ্ট সুদ গ্রহণের মাধ্যমে কি করে,
ঋণ প্রদান করে। এরপর ব্যাংকের নিকট যে আমানতকারী, আমি যে ব্যাংকে টাকা রেখেছিলাম, আমি চিন্তা করেছি যে 5 বছরে আমার কাছে 1 লক্ষ টাকা জমা আছে, এই টাকাটা আমি ব্যাংকে রেখে দিই, 5 বছরে আমার লাগবে না, আমি 5 বছরের জন্য ব্যাংকের নিকট জমা রেখেছিলাম। কিন্তু একটি বিশেষ প্রয়োজনে আমার 3 বছর পরে ব্যাংকের নিকট থেকে টাকাটা তোলা প্রয়োজন। এখন কি আমি 5 বছর অপেক্ষা করব? না, আমার 3 বছর পরে টাকা প্রয়োজন। আমি যদি ব্যাংকের নিকট বলি, ব্যাংক আমার টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকবে। আর যদি প্রয়োজন না থাকে, তখন নির্দিষ্ট সময় শেষে ব্যাংক আমাকে টাকা প্রদান করবে। ঠিক আছে, তাহলে তোমরা কি সংজ্ঞাটি নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করে, তারপর সেটা মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র বা সময় শেষে সঞ্চয়কারীকে সে অর্থ ফেরত প্রদান করে। ঠিক আছে, এখন আমরা ব্যাংকের সংজ্ঞা দেখলাম। দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা মনে হয় সব দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা এই যে ব্যাংকের সংজ্ঞা, এই ব্যাংকের সংজ্ঞা থেকে আমরা ব্যাংকের কার্যাবলীটা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আমি বলেছিলাম ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। যদি আমরা ব্যাংকের কার্যাবলী এখন নির্ণয় করতে যাই, তাহলে কি আসে দেখো। আমি আশা করছি তোমরা সবাই এগুলো সিডাব্লিউ খাতায় তুলে রাখবে এবং পরবর্তী সময়ে যখন ক্লাস চলবে, যখন ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন আমরা সেই এই পড়াগুলো অবশ্যই তোমাদের খাতা থেকে চেক করে দিব। ঠিক আছে, পরিষ্কার হচ্ছে না। এখন আমরা ব্যাংকের কার্যাবলী শিখব। ব্যাংকের কার্যাবলী। ব্যাংকের কার্যাবলী কি দেখো, প্রথমটা যদি দেখি তাহলে কি দাঁড়ায়। ব্যাংকের কার্যাবলী হচ্ছে অর্থ বা আমানত সংগ্রহ। ব্যাংকে একটু আগে বলেছিলাম, ব্যাংক জনগণের নিকট থেকে কি করে, অর্থ সংগ্রহ করে। কার নিকট থেকে করে? যার আয়ের তুলনায় ব্যয় কম, অর্থাৎ আয় বেশি, ব্যয়ের তুলনায় আয়টা বেশি, তার সঞ্চিত অর্থ ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে। কেন আমানত? আমরা যদি কারোর নিকট থেকে কোনো কিছু কেউ যদি আমাদের কাছে রেখে যায় যে এই জিনিসটা এখন রেখে যাচ্ছি, এটা অনেক মূল্যবান জিনিস, আমি আসলে আমাকে ফেরত দিবে, আমরা একটা ওয়াদার মতো হয় সেই জিনিসটার আমরা ক্ষতি সাধন হতে দেই না, এবং যখনই সে ব্যক্তিটা ফেরত আসে তার জিনিস তার কাছে আমরা ফেরত দিয়ে দিই। ঠিক তেমনি ব্যাংকও এই জনগণের অর্থটা আমানতের মতো রেখে দেয়। ঠিক এটাই হচ্ছে ব্যাংকের প্রথম যে কাজ, সেটা হচ্ছে অর্থ সংগ্রহ বা আমানত সংগ্রহ করে। দ্বিতীয়টা হচ্ছে ঋণ দান। ব্যাংক ঋণ দান করে। ব্যাংক কেন ঋণ দান করে? আমার মতো, আমি বলেছিলাম, ধরো আমি একজন ব্যবসায়ী, আমার কাছে যে অর্থ আছে সেটা দিয়ে আমার ব্যবসায়িক কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তখন আমি কি করব? বিভিন্ন মানুষের কাছ থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমি ঋণ চাইব, ঋণের জন্য আবেদন করব। ঠিক তেমনি অনেকেই আছে যারা ব্যাংকের নিকট ঋণের জন্য আবেদন করে। ব্যাংক সেগুলো যাচাই বাছাই করে কাকে ঋণ প্রদান করার জন্য যোগ্য তাদেরকে ঋণ দান করে। এটি ব্যাংকের একটি মুনাফাও বটে। এভাবে কিন্তু ব্যাংক মুনাফা অর্জন করতে পারে। কিভাবে পারে দেখো। ব্যাংক কি আমি সংজ্ঞাতে বলেছিলাম, সুদের বিনিময়ে ব্যাংক কি করে? সুদের বিনিময়ে ব্যাংক জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে, তাই না? ধরো ব্যাংক, আমি হচ্ছে সঞ্চয়কারী, আমাকে ব্যাংক সুদ দিচ্ছে হচ্ছে 10%। ঠিক আছে, আমি ব্যাংকের নিকট 1 লক্ষ টাকা জমা রেখেছিলাম। ঠিক তেমনি ব্যাংক সেই আমার টাকা আরেকজনকে কি করে? ঋণ দান করে। কিন্তু যাকে সে ঋণ দান করছে তার নিকট থেকে সে 12% সুদ গ্রহণ করছে।
এই যে 2% এটাই হচ্ছে ব্যাংকের কি, ব্যাংকের মুনাফা। ঠিক আছে, ব্যাংক একটি ব্যবসা, সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে। ব্যাংকের সংজ্ঞাতে আমি বলেছিলাম ব্যাংক কী করে, সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে, ঠিক তেমনি মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে। তা বিনিয়োগ একটি খাত হচ্ছে ঋণদান। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন। বৈদেশিক বাণিজ্যে ব্যাংক অর্থায়ন করে এবং প্রত্যয়ন। ব্যাংকে কিভাবে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন করে, ব্যাংকে কি করতে হয় দেখো। ব্যাংক আমদানিকারক ও রপ্তানিকারককে দেশি মুদ্রা থেকে বিদেশি মুদ্রা এবং বিদেশি মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তরের মাধ্যমে সহযোগিতা করে থাকে। ধরো আমি একজন আমদানিকারক, ঠিক আছে, আমি আমেরিকা থেকে পণ্য আমদানি করব, সেক্ষেত্রে আমাকে আমেরিকার মুদ্রায় বা যে কোনো দেশ থেকে যদি আমি পণ্য আমদানি করতে চাই, সেই দেশের মুদ্রায় পণ্য ক্রয় করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক আমাকে দেশি মুদ্রা দিয়ে সেই বৈদেশিক মুদ্রা রূপান্তর করে দিতে পারে। এই কাজগুলো ব্যাংক করে থাকে। ঠিক রপ্তানিকারকের ক্ষেত্রেও ব্যাংক একই কাজ করে থাকে। এছাড়াও যে প্রত্যয়ন হচ্ছে এলসি মানে লেটার অফ ক্রেডিট। সেটা কি, ব্যাংক অনেক সময়ই আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদান করে থাকে, যেটাকে লেটার অফ ক্রেডিট বা এলসি বলা হয়ে থাকে। কি করে, আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদান করে থাকে। ঠিক আছে, ধরো আমি একজন আমদানিকারক, রপ্তানিকারক রয়েছে অন্য একটা যে কোনো দেশে, সে আমার পক্ষ হয়ে ব্যাংক কী করছে, রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদান করে দিচ্ছে। পরবর্তীতে নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে সে আমার কাছ থেকে এলসিটাকে ভাঙিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা জানতে পারছো এটাকে লেটার অফ ক্রেডিট বা এলসি বলে। বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন হচ্ছে অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর কি করে থাকে দেখো। আমাদের দেশে অনেকেই আছে যারা বাইরের দেশে কাজ করে, বিদেশে কাজ করে। তারা কি করে, দেশে অর্থ ট্রান্সফার করে, স্থানান্তর করে। তাদের মাধ্যমে কি আসে, বৈদেশিক মুদ্রাটা আসে, যেটা আমাদের দেশে যারা আছে, যে পরিবারের কাছে তারা অর্থটা স্থানান্তর করে, সেটাকে দেশীয় মুদ্রায় ব্যাংক রূপান্তর করে দেয়। এছাড়াও দেখো, আমি ধরো ঢাকাতে আছি, আমার একজনেরকে মানে চট্টগ্রামে একজন আছে যাকে আমার 5 লক্ষ টাকা দেওয়া প্রয়োজন। তখন আমি কি করব, নিজে বাসে করে গিয়ে অর্থ দিয়ে আসবো 5 লক্ষ টাকা? এটা কি আমার জন্য নিরাপদ? এমন তো হতে পারে রাস্তায় ডাকাতি হয়ে যাচ্ছে, হতেই পারে, তাই না? বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে যদি আমি অর্থটা ট্রান্সফার করি, স্থানান্তর করি, সেটা অনেক বেশি নিরাপদ হবে এবং আমার অনেক সময়ও বেঁচে যাবে। ধরো আমি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রামে ব্যাংকের মাধ্যমে মুহূর্তে সেই অর্থটা কী করতে পারি, স্থানান্তর করতে পারি। তাহলে ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তর করা খুব সহজ হয়ে যায়। তারপর হচ্ছে মূল্যবান সম্পদ বা দলিল এর নিরাপত্তা দেয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, ব্যাংক কী করে, আমাদের অনেকেরই আছে, অনেকের বাড়িতেই দেখা যায়
অনেক বেশি স্বর্ণালঙ্কার আছে বা মূল্যবান জমির দলিল আছে বা সঞ্চয়পত্র আছে, যেগুলো বাড়িতে থাকলে চুরি হয়ে যাওয়া, ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা বাসায় থাকা ঝুঁকিপূর্ণ। তখন এই টাকাটা বা এই সম্পদগুলো আমরা ব্যাংকের নিকট নিরাপদে রাখতে পারি, ব্যাংকের লকারে রেখে দিতে পারি। ব্যাংক সে লকারের ভাড়া, কিছু নির্দিষ্ট ভাড়ার মাধ্যমে আমার অর্থের বা মূল্যবান দলিলের নিরাপত্তা প্রদান করে থাকে। তাহলে ব্যাংকের মাধ্যমে কি হয়, মূল্যবান সম্পদ বা দলিলের নিরাপত্তা দেয়া সম্ভব হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা বিষয়, সম্পদ ব্যবস্থাপনা বা সম্পদ ব্যবস্থাপনা ও পরামর্শক হিসেবে কাজ করে। পরামর্শক হিসেবে কাজ করে। দেখো ব্যাংক কী করে, সম্পদ ব্যবস্থাপনা করছে। সম্পদ কি করে ব্যবস্থাপনা করছে? আমি ব্যাংকের মক্কেল, ব্যাংক আমার সম্পদের ব্যবস্থাপনা করে দিচ্ছে, আমার বাড়ি ভাড়া আদায় করে দিচ্ছে, আমার বিভিন্ন ব্যাংকিং কার্যাবলী তারা সম্পাদন করে দিচ্ছে। এছাড়া ব্যাংকের নিকট হয়তো আমার অনেক টাকা জমে আছে, আমি বুঝতে পারছি না এটা আমি কোথায় বিনিয়োগ করলে লাভবান হব। ব্যাংক তখন আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারছে। এটা হচ্ছে ব্যাংক আমার সম্পদের ব্যবস্থাপনা যেমন করে দেয়, এবং ব্যাংক আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ করতে পারে যে আমি কি করে কোথায় বিনিয়োগ করলে আমি লাভবান হব। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ব্যাংক কি এটা জানলাম এবং ব্যাংকের কার্যাবলীগুলো জানলাম। এখন আমরা জানবো হচ্ছে ব্যাংকিং ও ব্যাংকার। আমি একটু মুছে দেই, তার আগে দেখি যে পুরাটা আসছে কিনা, দেখা যাচ্ছে কি? তো হ্যাঁ, সম্পূর্ণই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে ব্যাংকিং কি। ব্যাংকিং আমরা এতক্ষণ ব্যাংকের কাজ জানলাম। ঠিক আছে, ব্যাংকের যাবতীয় আইনসঙ্গত কাজকে ব্যাংকিং বলে। আইনসঙ্গত কাজকে ব্যাংকিং বলে। ঠিক আছে, আমরা এতক্ষণ ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করলাম না? তাহলে ব্যাংক যে কাজগুলো করে সেগুলো যদি আইনসঙ্গত হয়, এই সবগুলো কাজকে ব্যাংকিং বলে। তাহলে ব্যাংকার কে? তাহলে আমরা এখন জানি ব্যাংকার কি। ব্যাংকার হচ্ছে ব্যাংক একটি ব্যবসা। এই ব্যবসা কি? যে কোনো ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, ঠিক তেমনি ব্যাংক একটি ব্যবসা এবং ব্যবসাটি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই মূলত পরিচালিত হয়। তাহলে এই ব্যাংক ব্যবসা পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলে। তার মানে ব্যাংক ব্যবসা পরিচালনার যুক্ত তাদেরকে ব্যাংকার বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক কি, ব্যাংকিং কি, ব্যাংকার কি, সবগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এখন যদি আমরা একটু ব্যাংকের ইতিহাস সম্পর্কে জানতে যাই, তাহলে কি দাঁড়ায়? দেখো, ব্যাংক
ব্যাংকের ইতিহাস আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমাদের বই খুব সুন্দর করে দেওয়া আছে। ব্যাংকের ইতিহাস, ব্যাংক 5000 খ্রিস্টপূর্বে ব্যাংকের কার্যক্রম পরিচালিত দেখা যায়। এই অধ্যায়ের শুরুতে আমরা মুদ্রা কি জেনেছিলাম, তো মুদ্রা প্রচলনটা কিভাবে শুরু হয়েছিল, যখন মানুষের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল এবং পণ্যর মাধ্যমে পণ্য বিনিময় কঠিন হয়ে গেল, তখন মুদ্রার আবিষ্কার শুরু হয় এবং মুদ্রার আবিষ্কার